হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা জানবো বুলিয়ান উপপাদ্য। এর আগের ক্লাসটিতে আমি বুলিয়ান অ্যালজেব্রা থেকে আলোচনা করছিলাম। তো তোমরা অবশ্যই এই ক্লাসটি করার আগে বুলিয়ান অ্যালজেব্রার ক্লাসটি আগে করে আসবা, কারণ বুলিয়ান অ্যালজেব্রার বেশ কিছু কথাবার্তা আমাদের এই বুলিয়ান উপপাদ্যের ক্লাসে কি লাগবে। এই জন্য তোমরা অবশ্যই আগে বুলিয়ান অ্যালজেব্রার ক্লাসটি করে আসবা। দেখো, বুলিয়ান উপপাদ্য কি, তো তোমাদেরকে আমি যখন এর আগের ক্লাসটিতে বুলিয়ান অ্যালজেব্রা পড়াইছিলাম তখন বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞাটা কি দিয়েছিলাম, যে বুলিয়ান অ্যালজেব্রা ছিল এমন এক ধরনের অ্যালজেব্রা যেই অ্যালজেব্রাটা গণিত এবং যুক্তির মধ্যে কি করে এক ধরনের সম্পর্ক তৈরি করে। এই অ্যালজেব্রাটাই ছিল কি বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে এই যে বুলিয়ান অ্যালজেব্রার যে যুক্তিগুলো, এই যুক্তিগুলোর যে গাণিতিক রূপ, সেই গাণিতিক রূপটাকেই বলা হয় কি বুলিয়ান উপপাদ্য। অর্থাৎ আমি সংজ্ঞাটি লিখে রাখছি, দেখো, যেসব উপপাদ্য ব্যবহার করে জর্জ বুল সকল প্রকার যুক্তিসঙ্গত বিষয়ের গাণিতিক রূপ প্রদান করেন। অর্থাৎ এই যে বুলিয়ান অ্যালজেব্রার যে লজিক বা যুক্তিগুলো ছিল, এই যুক্তিগুলোর যে গাণিতিক রূপ, সেই গাণিতিক রূপটাকেই বুলিয়ান উপপাদ্য বলা হয়। বিভিন্ন ধরনের বুলিয়ান উপপাদ্যগুলোর মধ্যে আমরা শুরুতেই মৌলিক উপপাদ্যটি ভালো করে বুঝবো, কারণ আমাদের সবগুলো উপপাদ্য বুঝতে হলে এই মৌলিক উপপাদ্যটি আমাদেরকে আগেই জানতে হবে। এই মৌলিক উপপাদ্যটি আমাদের দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে যোগের ক্ষেত্রে, অপরটি হচ্ছে কি গুণনের ক্ষেত্রে। এই মৌলিক উপপাদ্যের সংজ্ঞাটি হচ্ছে, দেখো, যে এক চলক বিশিষ্ট বুলিয়ান উপপাদ্যগুলোকেই কি বলা হয়, মৌলিক উপপাদ্য বলা হয়। এখন আমরা যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য এবং গুণনের ক্ষেত্রে মৌলিক উপপাদ্যগুলো বুঝবো। যোগের ক্ষেত্রে এই মৌলিক উপপাদ্যগুলোকে আমাদের অর অপারেশন দ্বারা প্রকাশ করা হয় এবং গুণনের ক্ষেত্রে মৌলিক উপপাদ্যগুলোকে আমাদের এন্ড অপারেশন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে দেখো, এ প্লাস জিরো, এইটাকে আমরা বলবো হচ্ছে এ অর জিরো। অর্থাৎ এইখানে আমরা এই প্লাসটাকে কি বলবো, অর বলবো। তাহলে এই যে দেখো, যোগের ক্ষেত্রে আমরা আগে উপপাদ্যটা বুঝি। এ অর জিরো ইকুয়ালস টু হচ্ছে কত, এ অর ওয়ান ইকুয়ালস টু হচ্ছে কত, ওয়ান। এ অর এ ইকুয়ালস টু হচ্ছে এ অর এ বার, এটাকে এ বার অথবা এ কমপ্লিমেন্ট বা এ পূরক বা এ নট যে কোনো একটা বলতে পারো। তাহলে এ অর এ বার ইকুয়ালস টু হচ্ছে কত, ওয়ান। এটা ছিল হচ্ছে আমাদের যোগের ক্ষেত্রে হচ্ছে কি মৌলিক উপপাদ্য। এখন আমরা গুণনের ক্ষেত্রে মৌলিক উপপাদ্যগুলো দেখব। দেখো, এ অ্যান্ড জিরো, এটার উচ্চারণটা হবে কি এ অ্যান্ড জিরো। এ অ্যান্ড জিরো ইকুয়ালস টু জিরো। এ অ্যান্ড ওয়ান ইকুয়ালস টু হচ্ছে কত, এ অ্যান্ড এ ইকুয়ালস টু এ অ্যান্ড এ বার ইকুয়ালস টু হচ্ছে কত, জিরো। এই যে দেখো, আমরা যে যোগের এবং গুণনের ক্ষেত্রে যে মৌলিক উপপাদ্যগুলো দেখলাম, এখন এই উপপাদ্যগুলো থেকে আমরা আর একটু ভেঙে জানবো। তোমাদেরকে আমি এর আগের বুলিয়ান অ্যালজেব্রার ক্লাসে বলছিলাম যে বুলিয়ান চলক বা ভেরিয়েবল গুলোর মান হয় দুইটি, একটি হচ্ছে জিরো আর একটি হচ্ছে কত, ওয়ান। আমরা সকল বুলিয়ান উপপাদ্যগুলোকে এই জিরো এবং ওয়ান চলকের সাহায্যে কি করতে পারি, প্রমাণ করতে পারি। আমরা এই যোগের ক্ষেত্রে যে উপপাদ্যগুলো পাইলাম এবং গুণনের ক্ষেত্রে যে উপপাদ্যগুলো পাইলাম, এগুলোকে এখন আমরা বুলিয়ান চলক জিরো ও ওয়ানের সাহায্যে একটু কি করব, প্রমাণ করব, এবং সেই বিষয়টি এখন আমরা দেখব। দেখো, আমি যোগের ক্ষেত্রে যে প্রথম উপপাদ্যটা পাইছিলাম সেটি হচ্ছে আমাদের কত, এ অর জিরো ইকুয়ালস টু হচ্ছে এ। অর্থাৎ এ অর জিরো ইকুয়ালস টু এই এ ফলাফলটা কিভাবে আসে সেটি এখন আমরা একটু বুঝে বুঝে দেখার চেষ্টা করি। একটু খেয়াল করে দেখো তো, আমি সর্বপ্রথম যদি এর ভ্যালু জিরো হিসাবে নেই, এর ভ্যালু যদি আমি জিরো নেই, তাহলে এই উপপাদ্যটিতে আমি যদি বসাই, দেখো তো এর মান হচ্ছে জিরো অর জিরো। তোমাদেরকে আমি যখন বুলিয়ান স্বতঃসিদ্ধ বুলিয়ান অ্যালজেব্রায় পড়াইছিলাম যে জিরো অর জিরো ইকুয়ালস টু জিরো, জিরো অর ওয়ান ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত, ওয়ান। এরপরে ওয়ান অর জিরো ইকুয়ালস টু ওয়ান, ওয়ান অর ওয়ান ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। আমি এখানে তোমাদেরকে যুক্তিটা বলছিলাম যে যে কোনো একটা ওয়ান হলেই ফলাফল হবে কত, ওয়ান। এটা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ ছিল। তো একটু খেয়াল করে দেখো, জিরো অর জিরো ইকুয়ালস টু, এখান থেকে আমরা দেখতেছি ফলাফল হয় কত, জিরো। একটা ব্যাপার ভালো করে বুঝো তো, এর ভ্যালু যখন আমি জিরো নিছি, ফলাফলটাও কিন্তু আমি কি পাইছি, জিরো পাইছি। এবার একটু খেয়াল করে দেখো, এর ভ্যালু যখন আমি ওয়ান নিব, তখন এই উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো, এর ভ্যালু দিব ওয়ান অর জিরো, ওয়ান অর জিরো ইকুয়ালস টু, এই যে দেখো, ওয়ান অর জিরো থেকে আমরা ফলাফল কি পাচ্ছি, ওয়ান। একটা বিষয় খেয়াল করে দেখো তো তোমরা, আমরা এর ভ্যালু যা নিচ্ছি ফলাফল কিন্তু তাই পাচ্ছি। এর ভ্যালু ওয়ান নিচ্ছি,
ফলাফল ওয়ানই পাচ্ছি, অর্থাৎ এই উপপাদ্যটা টোটালি এর উপর ডিপেন্ডেন্ট। এর ভ্যালু 0 হলে ফলাফলও 0, এর ভ্যালু 1 হলে ফলাফলও 1। এই কারণে এই উপপাদ্যটাতে এ অর 0 ইকুয়ালস টু কি হবে, এই হবে। আশা করি তোমরা এই যে এ অর 0 ইকুয়ালস টু এ কিভাবে হয় এই উপপাদ্যটি বুঝতে পারছো। এখন আমরা এর পরের যে উপপাদ্যটা আছে সেইটা যদি একটু দেখি, দেখো তো এর পরের উপপাদ্যটা ছিল হচ্ছে আমাদের এ অর 1 ইকুয়ালস টু হচ্ছে কত, 1। তোমরা এই উপপাদ্যটা খুব সহজেই মনে রাখতে পারবা যে আমাদের যোগের ক্ষেত্রে অথবা অর অপারেশনের ক্ষেত্রে যদি যে কোনো একটা ইনপুটের মান 1 হয় তাহলে ফলাফল কত হবে, 1 হবে। এটা তোমরা খুব সুন্দর করে মনে রাখবা যে বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে যখন আমরা অর অপারেশন করব তখন ইনপুটগুলোর মধ্যে যদি যে কোনো একটা ইনপুটের মান কি হয়, 1 হয়, তাহলে ফলাফল কত হবে, 1 হবে। এর পরের উপপাদ্যটা আমরা দেখব। দেখো এর পরের উপপাদ্যটা কি ছিল, এ অর এ। একটু খেয়াল করে দেখো তো, এ অর এ ইকুয়ালস টু হচ্ছে এ অর এ ইকুয়ালস টু ছিল এ। এখন এই উপপাদ্যটা কিভাবে হয় সেটি একটু আমরা বুঝবো। দেখো আমি যদি শুরুতে এ এর ভ্যালু 0 হিসাবে নেই তাহলে আমরা এই উপপাদ্যে মানটা বসাই দেই, 0 প্লাস 0 ইকুয়ালস টু আমরা কত পাবো, 0। তার মানে এখানেও কি বুঝতেছি, এর মান যা নিচ্ছি ফলাফল হিসাবে আমি তাই পাচ্ছি। এবার যদি আমি এর ভ্যালু হিসাবে 1 নেই তাহলে উপপাদ্যে বসাই দিলে দেখো তো 1 প্লাস 1 আমরা জানি 1 প্লাস 1 ইকুয়ালস টু কত হয়, 1 হয়। অর্থাৎ এর ভ্যালু যাই নিচ্ছি ফলাফল কিন্তু আমি তাই পাচ্ছি। অর্থাৎ এই উপপাদ্যটিও এর উপর ডিপেন্ডেন্ট, তাই এ অর এ ইকুয়ালস টু কত হবে, এ হবে। এরপরে আমরা এই উপপাদ্যটা দেখব। দেখো এই উপপাদ্যটা ছিল হচ্ছে আমাদের এ অর এ বার, এ অর এ বার ইকুয়ালস টু আমাদের ছিল কত, 1। একটু বুঝো আমাদের এই উপপাদ্যটা আমরা একটু দেখি কিভাবে ফলাফলটা 1 আসতেছে। দেখো এ অর এ বার, আমরা যদি এক্ষেত্রে এর ভ্যালুটা 0 নেই তাহলে সেই ক্ষেত্রে দেখো তো আমরা এই মৌলিক উপপাদ্যে যদি মানটা অ্যাপ্লাই করি কি পাই, দেখো এর ভ্যালু 0 প্লাস এর ভ্যালু হচ্ছে 0 তার উপরে হচ্ছে কি বার। এখন খেয়াল করে দেখো তো 0 অর আমরা জানি এই বার মানে হচ্ছে নট, অর্থাৎ ইনপুটটাকে উল্টাই দিবে, 0 থাকলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পূরক বা বারের কাজ। তাহলে 0 অর 1, 0 অর 1 ইকুয়ালস টু ফলাফল কত পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। অর্থাৎ আমরা যখন এর ভ্যালু 0 নিচ্ছি তখন ফলাফল হিসাবে পাচ্ছি কত, 1। এখন যদি আমি এর ভ্যালু হিসাবে 1 নেই, এর ভ্যালু হিসাবে আমি 1 নিলে আমি যদি উপপাদ্যে বসাই দেই দেখো তো এর ভ্যালু হচ্ছে 1 অর 1 এর উপরে বার। এখন খেয়াল করে দেখো 1 অর 1 এর উপরে বার করলে আমরা কত পাবো, 0 পাবো। তাহলে 1 অর 0, এই যে দেখো 1 অর 0 ফলাফল কত পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। তাহলে তোমরা একটা ব্যাপার খেয়াল করে দেখো, আমরা এর ভ্যালু 0 নিলেও ফলাফল পাচ্ছি 1, এবং এর ভ্যালু যখন আমরা 1 নিচ্ছি তখনও ফলাফল পাচ্ছি কত, 1। এই কারণে আমাদের এ অর এ বার এর ফলাফলটা কত হবে, 1 হবে। তাহলে এই যে দেখো আমরা যোগের ক্ষেত্রে যে বুলিয়ান উপপাদ্যগুলো ছিল সেই ব্যাপারগুলো কিন্তু আমরা সবই বুঝলাম। এখন আমরা গুণনের ক্ষেত্রে বিষয়টা একটু দেখবো। দেখো তো গুণনের ক্ষেত্রে আমাদের প্রথমে আছে কত, এ এন্ড 0, এ এন্ড 0 ইকুয়ালস টু হচ্ছে কত, 0। এটা কিভাবে হয় একটু দেখো তো, আমি যদি এর ভ্যালু প্রথমে 0 নেই তাহলে 0 নিলে আমি এই উপপাদ্য যদি বসাই দেই 0 এন্ড 0 ইকুয়ালস টু হচ্ছে কত, 0। তোমরা পাশে ওইখান থেকে একটু দেখে নাও। এবার যদি আমি এর ভ্যালু 1 নেই, খেয়াল করে দেখো তো এর ভ্যালু 1 নিলে 1 এন্ড 0, তাহলে এই যে খেয়াল করে দেখো 1 এর সাথে যদি এখন আমরা ইনটু করি, আমাদের আবার এই ক্ষেত্রে নিয়মগুলো হচ্ছে সব গুণনের ক্ষেত্রে নিয়মগুলো আসবে। অর্থাৎ আমি নিয়মটা একটু লিখে দিই, এই যে খেয়াল করে দেখো 1 এন্ড 0, 1 এন্ড 0 ফলাফল হিসাবে আমাদের কি আসে, 0 আসে। দেখো আমরা এই উপপাদ্যে যদি এর ভ্যালু একবার 0 নেই ফলাফল পাচ্ছি 0, এর ভ্যালু যদি 1 নেই সেক্ষেত্রেও ফলাফল আমি পাচ্ছি কত, 0। তাই এ এন্ড 0 ইকুয়ালস টু হচ্ছে কত, 0। দেখো তুমি যদি উপপাদ্যগুলো এভাবে ভেঙে বুঝো তাহলে তোমার জন্য এই সরলীকরণ থেকে শুরু করে এই উপপাদ্যগুলো বুঝতে তোমার জন্য অনেক কি হবে,
সহজ হবে। দেখো এর পরের উপপাদ্য হচ্ছে আমাদের এইটা, যে a and 1 ইকুয়ালস টু a, অর্থাৎ a and 1 ইকুয়ালস টু a কিভাবে হয় সেই বিষয়টা একটু দেখি। আমরা যদি a এর ভ্যালু 0 নেই, সেই ক্ষেত্রে আমাদের ফলাফলটা কি আসতেছে, যে দেখো 0 and 1, তাহলে 0 and 1 করলে ফলাফল আমরা কি পাচ্ছি, 0ই পাচ্ছি। অর্থাৎ দেখো a এর মানটা যা নিচ্ছি ফলাফল তাই পাচ্ছি। এবার যদি আমি a এর ভ্যালু হিসাবে 1 নেই, খেয়াল করে দেখো তো, তাহলে হচ্ছে 1 and 1, অর্থাৎ 1 and 1 ফলাফল কত পাচ্ছি, 1। এবার একটু বিষয়টা বুঝো, অর্থাৎ এর ভ্যালু যাই নিচ্ছি ফলাফলটা কিন্তু তাই পাচ্ছি। তাহলে এর ভ্যালু 0 ফলাফলও 0, এর ভ্যালু 1 ফলাফলও 1, তাহলে এই যে উপপাদ্যটা এর উপর ডিপেন্ডেন্ট, তাই a and 1 ইকুয়ালস টু কত হবে, 1 হবে। যেহেতু এর ভ্যালু 0 নিলে ফলাফলও 0, এর ভ্যালু 1 নিলে ফলাফলও 1। তাহলে দেখো তো এই 0 এর জায়গায় আমরা কি লিখতে পারি, a লিখতে পারি, আবার এই যে 1 এর জায়গায় আমরা a লিখতে পারি, তাহলে ফলাফলটা আমরা কি পাচ্ছি, a পেয়ে যাচ্ছি। এই কারণে a and 1 ইকুয়ালস টু কত হবে, 1 হবে। এর পরের উপপাদ্যটা আমরা একটু দেখি, দেখো তো কি আছে। এর পরের উপপাদ্যটা আছে হচ্ছে a and a ইকুয়ালস টু হচ্ছে কত, a, অর্থাৎ এখানেও দেখো আমরা যদি a এর ভ্যালু 0 বসাই দেই তাহলে কি পাবো, 0 and 0 ইকুয়ালস টু 0। এর ভ্যালু যদি 1 বসাই দেই, 1 and 1 ইকুয়ালস টু হচ্ছে 1। অর্থাৎ এই যে দেখো 0 মানে আমরা আবার কি লিখতে পারবো, 0 এর জায়গায় a লিখতে পারি, আবার এই 1 এর জায়গায় আমরা a লিখতে পারি, অর্থাৎ ফলাফল আমরা এই পাচ্ছি। এই কারণে a and a ইকুয়ালস টু হচ্ছে কত, a। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এর পরেরটা একটু দেখো, এই যে a and a বার, a and a বার যদি আমরা নেই, আমরা ফলাফল হিসাবে পাবো কত, 0। দেখো তো আমি যদি a এর ভ্যালু 0 নেই, তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে এটা, এই যে a এর জায়গায় 0, 0 তার উপরে বার। এখন একটু বুঝো, আমরা এই যে দেখো আমি যখন এর ভ্যালু 0 নিছি, আমরা এই উপপাদ্যে বসাই দিছি 0 and 0 এর উপরে বার। তাহলে 0 আমরা জানি কোনো কিছুর উপরে বার করলে, 0 এর উপরে বার করলে হয়ে যায় 1, 0 and 1, 0 and 1 ফলাফল হয়ে যায় কত, 0। এরপর যদি আমি এর ভ্যালু 1 নেই, দেখো তাহলে আমরা কি পাবো, 1 and 1 তার উপরে বার। এই যে এখানে আমরা এর জায়গায় 1 বসাই দিছি and 1 এর উপরে বার, তাহলে দেখো তো 1 and 1 এর উপরে বার করলে হবে কত, 0। ফলাফল কত পাচ্ছি, 0। অর্থাৎ এর ভ্যালু আমি 0 নেই বা 1 নেই, ফলাফল কত পাচ্ছি, 0। তাই হচ্ছে এটা আমাদের কত, 0। দেখো আমরা কিন্তু এই যোগের ক্ষেত্রে এবং গুণনের ক্ষেত্রে মৌলিক উপপাদ্যগুলো, বুলিয়ান যে আমাদের চলক আছে 0 এবং 1 এর সাহায্যে আমরা প্রমাণ করে দেখলাম যে কিভাবে যোগের ক্ষেত্রে এবং গুণনের ক্ষেত্রে এই উপপাদ্যগুলো আসছে। এখন আমরা এই উপপাদ্যগুলো থেকে কয়েকটি উপপাদ্যকে এভাবে জানবো, যে এই যে খেয়াল করে দেখো, এই যে আমি a or 0, দেখো এই a or 0 এই উপপাদ্যটা কিন্তু আমি মৌলিক উপপাদ্যের যোগের ক্ষেত্রে বলছিলাম। এই a or 0 ইকুয়ালস টু a হয়, এই উপপাদ্যটাকে আমাদের পরিচিতি উপপাদ্য বলা হয়, তোমরা মনে রাখবা। এরপরে হচ্ছে অপরিবর্তনীয় উপপাদ্য, এই যে a or a, এটাও কিন্তু মৌলিক উপপাদ্যের মধ্যে আছে, a or a ইকুয়ালস টু হচ্ছে কত হয়, a। এই উপপাদ্যটা হচ্ছে আমাদের অপরিবর্তনীয় উপপাদ্য। এরপরে হচ্ছে কি কর্তৃত্ব উপপাদ্য, এটা হচ্ছে আমাদের a or 1 ইকুয়ালস টু হচ্ছে কত, 1। তোমরা এগুলো একটু মনে রাখবা। এরপরে হচ্ছে কি পূরক উপপাদ্য, দেখো a or a বার, পূরক মানে হচ্ছে কি a or a বার, এটাও কিন্তু আমাদের যোগের ক্ষেত্রে এই উপপাদ্যটা, এটাকেই বলা হয় আমাদের কি বলতো, পূরক উপপাদ্য। এখানে তোমরা দেখবা প্রত্যেকটার কিন্তু, যেমন এই যে খেয়াল করে দেখো পরিচিতি উপপাদ্য কিন্তু আমাদের আবার দুইটাই, যেমন a or 0 ইকুয়ালস টু a হতে পারে, অথবা a and 1 ইকুয়ালস টু কত, a। এই দুইটাই হচ্ছে পরিচিতি উপপাদ্য। এরপরে অপরিবর্তনীয় উপপাদ্যটা হচ্ছে a or a ইকুয়ালস টু কত, a, এটা হচ্ছে 1 নাম্বার। এবার 2 নাম্বার হচ্ছে a and a ইকুয়ালস টু a, এই দুইটাকে আমাদের বলা হয় কি অপরিবর্তনীয় উপপাদ্য। কর্তৃত্ব উপপাদ্য হচ্ছে দেখো a or 1 ইকুয়ালস টু কত, 1। এরপরে 2 নাম্বারটা হচ্ছে a and 0 ইকুয়ালস টু কত, 0। এই সবগুলো উপপাদ্যই আমি যোগের এবং গুণনের ক্ষেত্রে আলোচনা করছি, তাই আর নতুন করে বুঝাচ্ছি না। এরপরে দেখো দ্বিপূরক উপপাদ্য, অর্থাৎ a পূরক তার উপরে পূরক, অর্থাৎ যদি দুইটা পূরক থাকে তাহলে আমাদের ওই সংখ্যাটি কি হবে, আগের সংখ্যাটিতেই চলে আসবে। অর্থাৎ দ্বিপূরকটা হচ্ছে এর উপরে যদি দুইটা পূরক থাকে তাহলে আমরা ফলাফল হিসাবে a কেই পাবো। একটু বুঝো, আমি এটা তোমাদেরকে একটু দেখাই দেই। দেখো তো আমরা যদি 1 লিখছি, 1 এর উপরে যদি আমরা পূরক দেই, তাহলে দুইটা পূরক দেই, তাহলে খেয়াল করে দেখো এই 1 কে যদি প্রথমে আমরা পূরক করি
তাহলে ফলাফল হিসাবে পাবো 0। এই একটা পূরক থেকে যাচ্ছে, আমরা তো এই একটা পূরকের জন্য 1 কে পূরক করলে 0, এই পূরকটা থেকে যাচ্ছে, এই পূরকটা। এখন 0 কে আবার পূরক করলে কি পাওয়া যায়? 1। তাইলে খেয়াল করে দেখো, তাহলে 1 এর উপরে ডাবল পূরক থাকলে আমরা ফলাফল হিসাবে কি পাচ্ছি? 1 পেয়ে যাচ্ছি। এইটাকে আমাদের কি বলা হয়? এটাকে বলা হয় দ্বিপূরক উপপাদ্য। এরপরে আমরা দেখব বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য মানে হচ্ছে এক্সচেঞ্জ। একটু খেয়াল করে দেখো, বিনিময় উপপাদ্যটা আমাদের কি? এ অর বি ছিল, এটা বিনিময় হয়ে দেখো এ আগে ছিল বি পরে, ইকুয়ালস এর খেয়াল করে দেখো বি আগে আসছে এ পরে আসছে, অর্থাৎ বিনিময় হবে, এর জায়গায় বি আসবে, বি এর জায়গায় এ আসবে। এটা হচ্ছে অর এর ক্ষেত্রে। আর এন্ড এর ক্ষেত্রে এটাকে কিভাবে লিখবো? এ এন্ড বি ইকুয়ালস টু বি এন্ড এ, অর্থাৎ এ এন্ড বি, এর এ ছিল আগে বি ছিল পরে, তো এটা বিনিময় হয়ে বি আগে আসবে এ কি পরে আসবে। এটা হচ্ছে বিনিময় বা এক্সচেঞ্জ উপপাদ্য। এবার খেয়াল করে দেখো আমরা যে উপপাদ্যটা শিখবো সেটি হচ্ছে কি? অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্যে দেখো 1 নম্বর উপপাদ্যটা আছে এ অর বি অর সি, অর্থাৎ এখানে খেয়াল করে দেখো শেষের দুইটার মধ্যে বি আর সি এর মধ্যে কি আছে? ব্র্যাকেট আছে। এটাকে যদি আমরা অনুষঙ্গ উপপাদ্য করি তাহলে দেখো এ অর বি অর সি, এবার কিন্তু আমাদের প্রথম দুইটার মধ্যে কি আছে? ব্র্যাকেট আছে। অর্থাৎ অনুষঙ্গ উপপাদ্যটা দেখো আমরা যদি একটু বুঝি যে আমাদের এ অর বি অর সি ইকুয়ালস টু এ অর বি অর সি, দেখো ফলাফল কিন্তু আমাদের অপারেশন চেঞ্জ হয় নাই, সব জায়গায় অর অপারেশন আছে। তো আমি ব্র্যাকেটটা বি আর সি এর মধ্যে দিলাম, তাহলে এখানে যে ফলাফলটা পাবো আমি যদি এই ব্র্যাকেটটা এ আর বি এর মধ্যে দেই, ওই একই কিন্তু ফলাফল পাবো। এটাই হচ্ছে আমাদের কি? অনুষঙ্গ উপপাদ্য। এটা হচ্ছে অর অপারেশনের ক্ষেত্রে। এবার যদি আমরা এটাকে এন্ড অপারেশনের ক্ষেত্রে দেখি, দেখো তো এ এন্ড বি এন্ড সি ইকুয়ালস টু এ এন্ড বি এন্ড সি, তাহলে এখানে যদি আমি দেখো এই বি আর সি কে আমরা কি করি? ব্র্যাকেটে রাখি। এখানে শুধু এ আর বি কে কি করব? ব্র্যাকেটে রাখবো। অর্থাৎ এখানে যদি শেষের দুইটা ব্র্যাকেটে থাকে তাহলে ইকুয়ালের পর প্রথম দুইটা ব্র্যাকেটে থাকবে, এখানে যদি শেষের দুইটা ব্র্যাকেটে থাকে তাহলে প্রথম দুইটা ব্র্যাকেটে থাকবে। এটি হচ্ছে আমাদের কি? অনুষঙ্গ উপপাদ্য। এরপরে আমরা যে উপপাদ্যটা শিখব এটি আমাদের বুলিয়ান সরলীকরণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে কি? দেখো সহায়ক উপপাদ্য। এই সহায়ক উপপাদ্যগুলো দেখো 1 নম্বর উপপাদ্যটা আমাদের কি ছিল? 1 নম্বর উপপাদ্যটা ছিল এ অর এ এন্ড বি ইকুয়ালস টু হচ্ছে কত? এ। অর্থাৎ কোন ফাংশনে যদি আমরা এ অর এ এন্ড বি পাই তাহলে সেখানে আমরা সরাসরি কি বসাই দিতে পারবো? এ বসাই দিতে পারবো। দেখো এই বিষয়টি আমরা কিভাবে পারবো সেটি আমরা এখন একটু প্রমাণের সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো তো আমি যদি এখান থেকে এই যে এ অর এ এন্ড বি এটাকে লিখি, এখান এই দুইটা থেকে যদি আমি এ কমন নেই, দেখো এ কমন নিলে এখান থেকে থাকে হচ্ছে কত? 1, অর এ কমন নিলে থাকে কত? বি। তাহলে ইকুয়ালস টু এ। তোমাদেরকে একটু আগেই আমি বলছিলাম যে মৌলিক উপপাদ্যগুলোর মধ্যে দেখো তো যে যদি অরের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হয় তাহলে ফলাফল কত হয়? 1। তাহলে এই যে দেখো তো 1 প্লাস বি, এখানে আমাদের একটা ইনপুট কি 1 আছে না, তাহলে ফলাফল কত হবে? 1 হবে। তাহলে এ 1 প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে কত আমাদের? অর্থাৎ 1 অর বি ইকুয়ালস টু হচ্ছে কত? 1। এরপরে দেখো তো এ এন্ড 1, এই যে দেখো তো এ এন্ড 1 ইকুয়ালস টু আমরা কত পাই? এ পাই। তাহলে এই কারণেই এইখানে আমরা এ অর এ এন্ড বি যদি থাকে তাহলে আমরা সরাসরি সেখানে কি বসাই দিতে পারবো? এ বসাই দিতে পারবো। আমি কিন্তু সহায়ক উপপাদ্যের 1 নম্বরটা তোমাদেরকে কি করে দিলাম? প্রমাণ করে দিলাম। তোমরা এগুলো অবশ্যই সুন্দর করে কি করবা? সাথে সাথে নোট করে নিবা। এরপরে দেখো তো আমরা যদি 2 নম্বর উপপাদ্যটার দিকে তাকাই, দেখো তো 2 নম্বর উপপাদ্যটা আমি কি লিখে রাখছিলাম? এ ব্র্যাকেটে আছে কত? এ প্লাস বি ইকুয়ালস টু কত হবে? এ হবে। তো এইটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো তো আমরা সর্বপ্রথম হচ্ছে কি করব? এটাকে একটু লিখি এ এ অর বি, তাহলে আমরা এ দ্বারা আগে গুণ করব, এ এন্ড এ অর এ এন্ড বি। এখন আমরা মৌলিক উপপাদ্যেই দেখে আসলাম এ আর এ যদি ইনটু অবস্থায় থাকে মানে এন্ড থাকে, এ এন্ড এ ফলাফল হিসাবে কত পাবো? এ পাবো। তাহলে আমরা এইখানে খেয়াল করে দেখো এ এন্ড এ থেকে ফলাফল পাবো কত? এ। এই যে এ এন্ড এ ফলাফল পাবো কত? এ। অর এ এন্ড বি। এবার এই দুইটা থেকে আমরা কিন্তু এ কমন নিতে পারি,
থাকে কত 1 প্লাস বি। আর তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে অরের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে, অরের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে ফলাফল কত হবে? 1 হবে। তাহলে এখানে থাকবে আমাদের হচ্ছে 1। এরপরে খেয়াল করে দেখো এ এন্ড 1, এই যে দেখো এ এন্ড 1, ফলাফল হিসাবে কত পাবো আমরা? এ পাবো। দেখো আমরা কিন্তু ফলাফল হিসাবে কি এ পেয়েছি। এরপরে আমরা এখানে 3 নাম্বার উপপাদ্যটা একটু দেখবো। আমরা এখন কিন্তু যে উপপাদ্যগুলো দেখতেছি এগুলোকে আমাদের বলা হয় কি সহায়ক উপপাদ্য। এই যে দেখো 3 নম্বর উপপাদ্যটা আমাদের কি ছিল? এ অর এ বার বি। দেখো আমাদের 3 নম্বর উপপাদ্যটা কি ছিল? এ অর এ বার কত? বি। তো এইটাকে আমরা, এইটা ইকুয়ালস টু ছিল হচ্ছে আমাদের কত? দেখো তো ইকুয়ালস টু ছিল এ অর বি। আমরা এটাকে একটু প্রমাণ করি। দেখো তো আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইডে আছে কত? এ অর এ বার বি। তো এইটাকে আমরা কিভাবে প্রমাণ করব সেটি এখন সবাই একটু দেখি। দেখো যে এ অর, আমি যদি এইখানে একটা 1 নেই, অর এ বার বি। দেখো আমরা হচ্ছে যে এই যে এটা ছিল, এর সাথে আমি একটা কি করছি? এন্ড দিয়ে 1 নিছি। তোমরা তো জানোই যে এর সাথে যদি একটা এন্ড দিয়ে 1 থাকে ফলাফল হিসাবে কিন্তু এই থাকে, পরিবর্তন হয় না। এর পরবর্তীতে দেখো এই যে এ আছে, এই 1 এর জায়গায় আমি দেখো যদি 1 প্লাস বি লিখি, প্লাস এ বার বি। দেখো কেন 1 প্লাস বি করছি সেটা তোমরা একটু পরেই বুঝবা। এবার আমরা একে গুণ করি, 1 এর সাথে এ গুণ করলে হবে এ প্লাস এ বি প্লাস হচ্ছে কত? এ বার বি। এরপরে দেখো এ প্লাস, এই দুইটা থেকে আমরা কিন্তু বি কমন নিতে পারি, তাহলে থাকবে হচ্ছে এ প্লাস কত? এ বার। এরপরে একটু বুঝো, এ প্লাস বা এ অর বি। এই যে দেখো তো এ অর এ বার, এই যে দেখো এ অর এ বার এর মান কত হচ্ছে? 1। তাহলে আমরা এই যে এ অর এ বার এর জায়গায় মান বসাই দিব হচ্ছে 1। এরপরে হচ্ছে এ অর বি এন্ড 1, অর্থাৎ আমরা গুণনের ক্ষেত্রে কি শিখে আসছি? যে কোনো একটা এ এন্ড 1 যদি 1 হয় তাহলে অবশ্যই বি এন্ড 1 ইকুয়ালস টু কত হবে? 1 হবে। তাহলে এই যে বি এন্ড 1 ইকুয়ালস টু হচ্ছে কত? সরি, এ এন্ড 1 ইকুয়ালস টু হচ্ছে এ, তাহলে বি এন্ড 1 ইকুয়ালস টু হবে কত? বি। তাহলে এই ফলাফলটা হবে আমাদের কত? বি। তাহলে এই যে দেখো আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড কি করছি? পেয়ে গেছি। রাইট হ্যান্ড সাইডটা আমাদের কত? এ অর বি। এরপরে আমরা দেখো 4 নাম্বার উপপাদ্যটা দেখব। সহায়ক উপপাদ্যের কি 4 নাম্বার উপপাদ্যটা একটু আমরা দেখব। দেখো তো 4 নাম্বার উপপাদ্যটা কি আছে? এ বার অর এ বি ইকুয়ালস টু এ বার অর বি। তাহলে এই উপপাদ্যটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো এটাকেও যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি, লেফট হ্যান্ড সাইড এ বার অর এ বি। তাহলে এই যে দেখো এ বার, এখানে আমি একটা 1 দিলাম, অর কত? এ বি। এরপরে খেয়াল করে দেখো আমরা যদি এই 1 কে, এখন দেখো এ বার, এই 1 কে আমরা লিখবো হচ্ছে 1 প্লাস বি প্লাস কত? এ বি, অথবা অর বলো। তাহলে এবার গুণ করে দাও, এবার অর কত? এবার বি অর হচ্ছে এ বি। একটু খেয়াল করে দেখো এবার আছে থাক, অর এখান থেকে আমরা কি করতে পারি? বি কমন নিতে পারি, থাকবে হচ্ছে এবার অর কত? এ। এরপরে হচ্ছে এ বার অর বি, এবার অর এ মৌলিক উপপাদ্য। দেখো এবার অর এ, এটার ভ্যালু হচ্ছে কত আমাদের? 1। এরপরে হচ্ছে এবার অর থাকবে কত? বি। তাহলে এই যে খেয়াল করে দেখো 4 নম্বরের আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কিন্তু রাইট হ্যান্ড সাইড কি করছি? প্রমাণ করছি। দেখো এই বিষয়গুলো আমরা যখন আবার ফাংশন সরলীকরণ শিখবো তখন আরো বিস্তারিতভাবে আলোচনা করবো। এখন জাস্ট তোমাদেরকে এই উপপাদ্যগুলোর একটা কি প্রমাণ দিচ্ছি, যেন তোমাদের বুঝতে কি হয়? সুবিধা হয়। তোমরা সবাই 4 নম্বর উপপাদ্যটা আমি তো করে দিছি, 5 নম্বর উপপাদ্যটা তোমরা নিজেরা করবা। আর যারা পারবা না তারা অবশ্যই কমেন্ট করলে আমি এটাকে কি করে দিব? সলিউশন করে দিব। এবার দেখো আমরা হচ্ছে ডি মর্গানের উপপাদ্যটা পড়ব। এটা আমাদের অন্যতম গুরুত্ব আরেকটি উপপাদ্য। ও সরি, এর আগে আমাদের আরেকটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে কি বিভাজন উপপাদ্য। দেখো বিভাজন উপপাদ্যের 1 নম্বর উপপাদ্যটা আমাদের কি ছিল? এ বি অর সি। দেখো তো এটা নরমালি আমি যদি এ এর সাথে বি কে গুণ করি তাহলে কত হবে? এ বি, এই যে অর দিয়ে দিলাম। এবার এর সাথে যদি সি গুণ করি কত হবে? এসি। এটা হচ্ছে কি বিভাজন উপপাদ্য। দেখো বিভাজনের 2 নম্বর উপপাদ্যটা কি ছিল? এ অর
বিসি। এটা আমরা কিভাবে করব দেখো তো, আমি প্রথমে এ কে বি এর সাথে দিব, তাহলে এ অর বি, এই যে এইখানে থাকা এনটা আমি এইখানে দিব, এরপরে এ কে একবার কার সাথে দিব, সি এর সাথে দিব, তাহলে এ অর সি। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বিভাজন উপপাদ্য। এখন আমরা ডি মর্গানের উপপাদ্যগুলো দেখব। দেখো ডি মর্গানের উপপাদ্যগুলো হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এক্সামের জন্য এগুলো পরীক্ষা অনেক আসে। এ অর বি, দেখো এখানে আমাদের এ অর বি পুরাটার উপরে কিন্তু আমাদের পূরক ছিল, তো এইটাকে যদি আমরা ডি মর্গানের উপপাদ্য করি তাহলে আমাদের কি হবে, এই বড় বারটা এর উপরে আসবে এবং এই অপারেশনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে ছিল অর অপারেশন, এটা হয়ে যাবে এন্ড অপারেশন, এরপরে এটা হয়ে যাবে কি বি বার, অর্থাৎ এই বড় পূরকটা বা বারটা বা হোল বারটা এটা ভেঙে গিয়ে এর উপরেও যাবে, বির উপরেও যাবে এবং এই অপারেশনটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা যদি এটা ছিল আমাদের হচ্ছে অরের ক্ষেত্রে, যদি এন্ড এর ক্ষেত্রে থাকতো এ এন্ড বি হোল বার, এটাকে আমরা কি লিখবো, এর উপরে দিব বার, বির উপরে বার দিব, আর এই অপারেশনটা এন্ড অপারেশনটা কি হয়ে যাবে, অর হয়ে যাবে। দেখো এই ডি মর্গানের উপপাদ্যটা আমি লাস্ট তোমাদেরকে বুলিয়ান চলকের সাহায্যে প্রমাণ করে দিব, তাহলে আমাদের উপপাদ্যের ক্লাসটা কি হবে, শেষ হয়ে যাবে। দেখো তো আমি যদি এ এর ভ্যালু 0 নেই তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি আসে, লেফট হ্যান্ড সাইড কি আসে দেখো তো, 0 প্লাস, আচ্ছা আমরা এখানে আমাদের দুইটা মানই নিতে হবে, কারণ এখানে যেহেতু আমাদের কি আছে, এ আছে বি আছে, তাহলে আমি এখানে এ এর ভ্যালু 0 নিলাম, বি এর ভ্যালু 1 নিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত, এ অর বি হোল বার, তাহলে এখানে দেখো তো এ এর জায়গায় আমি 0 বসাবো, অর বি এর জায়গায় কত বসাবো 1, এর উপরে হোল বার, 0 অর 1 ইকুয়ালস টু কত হয় 1, তার উপরে হোল বার ইকুয়ালস টু কত পাবো, 0 পাবো। অর্থাৎ দেখো আমি যদি এ এর ভ্যালু 0 আর বি এর ভ্যালু 1 নেই তাহলে লেফট হ্যান্ড সাইডে ফলাফল পাচ্ছি কত, 0। এরপরে যদি আমি রাইট হ্যান্ড সাইডটা করি, দেখো তো রাইট হ্যান্ড সাইডটা আছে কত, এ বার এন্ড বি বার, এই যে এইটা, তাহলে এ এর ভ্যালু আমরা নিছি কত 0, তাহলে এখানে আমি 0 দিব, তার উপরে হচ্ছে বার, এন্ড বি এর ভ্যালু নিছি কত 1, তার উপরে বার। এবার দেখো তো 0 এর উপরে বার করলে হয় 1 এবং 1 এর উপরে বার করলে হয় কত 0, তাহলে 1 এন্ড 0 ইকুয়ালস টু হচ্ছে কত 0। তাহলে এই যে দেখো লেফট হ্যান্ড সাইডও 0 পাইছি, রাইট হ্যান্ড সাইডও আমরা কি পাইছি 0 পাইছি। এভাবেই আমরা বুলিয়ান উপপাদ্যগুলোকে বুলিয়ান চলক 0 এবং 1 এর সাহায্যে কি করতে পারি, প্রমাণ করতে পারি। আশা করি তোমরা প্রত্যেকেই এই বুলিয়ান উপপাদ্যের ক্লাসটি অনেক ভালোভাবে বুঝছো। তোমরা অবশ্যই এই ক্লাসটি সুন্দরভাবে কি করে নিবা, নোট করে নিবা। আর কোনো বিষয় যদি তোমাদের বুঝতে কঠিন লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবা, তাহলে আমি তোমাদেরকে আশা করি আরো সুন্দরভাবে কি করব, বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।